আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আইসা পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 7 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। এত কষ্টের পরও কেন জানি বাঁচতে ইচ্ছে হয়, কখনো মনে হয় না মরে যাই। মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য, কিন্তু কার জন্য বাঁচতে ইচ্ছে করে সেটা আমার জানা নেই। হয়তো নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য। অবনী ফোন কেটে দেওয়ার পরে সে বারবার ফোন দিতে থাকে, কিন্তু আমি তার ফোন ধরি না, কারণ ওই মহিলাটার সাথে আমি দেখা করতে চাই না। যে মহিলা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে, আমার কাছের মানুষগুলোকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না, এমনকি মরার পরেও না। এতে যে যা ভাবার ভাবুক, আমার কিছু আসে যায় না। আমি জীবনে কাউকে ঘৃণা করি না, কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে মন থেকেই করি এবং সারা জীবনের জন্য করি। আর 7 দিন পর হয়তো স্পৃহা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে। তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব। আমার পাশে কাউকে পাবো না আমি। আমার অসুখে বিসুখে আমাকেই আমার পাশে থাকতে হবে। স্পৃহার কথা ভেবে মনটা খারাপ হচ্ছে, কিন্তু কী বা করার আছে আমার? আমার কি আর স্পৃহাকে আটকে রাখার সাধ্য আছে? নেই। যদি থাকতো আমি সর্বস্ব দিয়ে তাকে আমার কাছে রেখে দিতাম। অনেকগুলো খারাপ খবরের মাঝেও একটা ভালো খবর পেলাম, সেটা হলো আমার একটা চাকরি হলো। তবে মনটাকে ভালো করতে পারলাম না। স্পৃহার চলে যাওয়া এটাই কি আমার মন খারাপের কারণ? মানুষকে বলার মতো কোনো চাকরি না, দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার মতো একটা চাকরি। আমার জন্য এটাই অনেক, কারণ আমি খুব আরাম আয়েশের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারিনি। তাই কম টাকার মধ্যে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার মতো অভিজ্ঞতা আছে আমার। না থাকলেও মানিয়ে নিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমার চাকরি জীবনের প্রথম দিনটা খুব ভালো গেল। অনেক অজানা মানুষের সাথে পরিচয় হলো আমার। কাউকে ভালো লাগলো, কাউকে লাগলো না। কেউ আমাকে দেখে বিরক্ত হলো, কেউ বা আমার সাথে কথা বলে খুশি হলো। তবে যখন অফিস থেকে বাসায় ফিরবো ঠিক তখনই মনটা খারাপ হয়ে গেল। অথচ আমি ভেবেছিলাম এতদিন পর বুঝি একটু ভালো লাগার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি। আজ আমার সমস্ত দুঃখ ভুলে যাওয়ার দিন, কারণ আজ আমার বোনের সাথে দেখা হয়েছে। আমার বোনের সাথে একটা ছেলেকে দেখলাম। তাহলে কি এই ছেলের সাথেই ওর বিয়ে হয়েছে? বাহ, কি সুন্দর! পৃথিবীর সব ছেলেই বুঝি নিজের বোনটাকে এমন রাজপুত্র ছেলের সাথে দেখতে যায়। আমিও আমার বোনটাকে দেখে খুশি না হয়ে পারলাম না। কিন্তু আমার বোন যখন আমাকে দেখেও না চেনার ভান করে আমাকে পাশ কাটিয়ে চলে গেল, তখন যেন কেমন লাগলো। মনে হলো এত খারাপ লাগা বুঝি এর আগে কখনো কোনো মানুষের ভিতরে কাজ করেনি যতটা আমার ভিতরটাতে লাগছে। বুকের ভিতর এমন এক অসহ্য যন্ত্রণা হলো, যেটা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেন নাই। আমার বোন আমাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার দৃশ্যটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তাকে পেছন থেকে ডাকতে ইচ্ছে হলো, আবার মনে হলো বিয়ের সময় হয়তো আমার সম্পর্কে ছেলের পরিবারকে কিছু জানায়নি, তাই হয়তো আমার বোন এতদিন পরও আমাকে দেখে কথা না বলে না চেনার ভান করে চলে যাচ্ছে। তাই আর আমি তাকে ডাক দিতে পারলাম না। বোনের সুখের জন্য এতটুকু তো করাই যায়, তাই না? নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম। আমার বোন পরিস্থিতির শিকার। সে তার হাজবেন্ডকে জানাতে চায়নি তার একটা ভাই আছে, যাকে এলাকার সবাই খারাপ মানুষ হিসেবেই জানে। তবে প্রশ্নটা থেকেই যায়, আমার সাথে কথা বললেই কি তার হাজবেন্ডের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যেত? বাসায় এসে অনেক চেষ্টা করেও নিজের বিষণ্ণ মনটাকে ভালো করতে পারলাম না। আমার মন খারাপ দেখে স্পৃহা জানতে চাইলো আমার কি হয়েছে। আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না। সেও আর দ্বিতীয়বারের মতো জানার জন্য আমাকে জোর করলো না। মন খারাপের প্রসঙ্গটা ভুলে যাওয়ার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি তাহলে সামনের সপ্তাহে চলে যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তরে স্পৃহা বলল, হ্যাঁ, যেতে তো হবেই। আপনার সাথে তো আর সারা জীবন থাকতে পারবো না। আর তাছাড়া এটার জন্যই বাসা থেকে পালিয়ে এসেছি। তবে কেন জানি যেতে মন টানছে না। মনে হচ্ছে আর কিছুটা দিন এভাবে স্বাধীন হয়ে ঘোরাফেরা করি, নিজের ভালো লাগার কাজগুলো করি, নিজের ভিতরটা কি চাই জানি। আমার স্পৃহাকে বলতে ইচ্ছে করলো, যার সাথে বৈধ কোনো সম্পর্ক নাই তার সাথে সারা জীবন থাকা যায়? আমার সাথে তো আপনার পবিত্র কালেমা পড়ে বিয়ে হয়েছে। আমাদের সম্পর্কটা তো পবিত্র। তাহলে কেন আপনি আমার সাথে সারা জীবন থাকতে পারবেন না? কিন্তু বললাম না, কারণ কিছু কথা মনের ভিতরেই থাকা ভালো। প্রকাশ করলে এক পৃথিবী সমান দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে। আমি স্পৃহার দিকে তাকিয়ে কপালের ঘামটা মুছতে মুছতে বললাম, আপনার বয়ফ্রেন্ড কি করে, কোথায় থাকে, কিছুই কিন্তু আমাকে বললেন না। তখন স্পৃহা হেসে বলল, আমি নিজেও তার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তার সাথে আমার পরিচয়টা একটু ভিন্নভাবে হয়েছিল। তখন আমি কলেজে পড়তাম। আমার বান্ধবীকে কিছু ছেলে অনেক বিরক্ত করত, সাথে আমাকেও।
যারা বিরক্ত করতো তারা অনেকটা বাজে ছিল, তাই তাদেরকে কিছু বলার সাহস পেতাম না। বাড়িতে এসব কিছু বলে ঝামেলা বাড়াতে চাইনি, কারণ বাসায় জানতে পারলে অনেক কিছু হয়ে যাবে, তাই বাড়িতে কিছু জানাইনি। এভাবেই ওই বাজে ছেলেগুলোর অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন দেখলাম সেই বাজে ছেলেগুলো আর আমাদের বিরক্ত করছে না। পরে জানতে পারলাম এটার কারণ আমার বয়ফ্রেন্ডই। ওই ওদেরকে সাহায্য করেছে। তারপর আমি নিজ থেকেই কেন যেন ওর প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়লাম। ওর কাছে ওর ফোন নাম্বারটা চাইলাম। তারপর থেকেই আমাদের রিলেশন শুরু। তবে ও এখন একটা চাকরি করে। কি চাকরি করে সেটা কখনো জানতে চাইনি আমি, কেননা আমি জানি ও আমাকে কখনো কষ্ট দিবে না, সুখেই রাখবে। তাই কি চাকরি করে, কত টাকা ইনকাম করে, এসব জানার ইচ্ছা কখনো হয়নি। আমি স্পৃহার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এত সিম্পল একটা কারণেও কোনো মেয়ে প্রেমে পড়তে পারে, কাউকে ভালোবাসতে পারে, জানা ছিল না আমার। কলেজে থাকতে তো কত মেয়েকে কতভাবে সাহায্য করলাম, কই কেউ তো কখনো ভালোবাসি বললো না, প্রেম করতে চাইলো না, ফোন নাম্বার চাইলো না। তাহলে কি আমার ভাগ্যটাই এমন, কেউ আমাকে বয়ফ্রেন্ড হিসেবে পারফেক্ট মনে করে না? আমি স্পৃহাকে বললাম, এইসব কারণেও কাউকে ভালোবাসা যায়? এমনও তো হতে পারে ওটা লোক দেখানো ছিল, কিংবা আপনাকে বসে আনার জন্য সে নিজেই এমনটা করেছে। যদিও আমার ধারণাটা ভুলও হতে পারে, তবে সত্য হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ছেলেরা মেয়েদেরকে পটানোর জন্য অনেক কিছুই করে থাকে। তার মাঝে অনেক বাজে কাজও করে থাকে মেয়েদের সামনে হিরো সাজার জন্য, যেগুলো মেয়েদের সবসময় অজানাই থেকে যায়। আমার কথা শুনে স্পৃহা রাগী কণ্ঠে আমার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, ও এমন না, ওকে আমি চিনি। আর আপনি এসব নিয়ে মাথা কামাচ্ছেন কেন বলুন তো? প্রেমে টেমে পড়লেন নাকি? আর যাই করেন না কেন আমার প্রেমে পড়েন না, তাহলে আপনাকে দুঃখের সাগরে ভাসতে হবে। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, কবে জানি আবার সত্যি সত্যি আমাকে নিজের বউ দাবি করে বসেন। প্রিহার মুখ থেকে এরকম দ্বিধা কথা শুনতে হবে কখনো ভাবিনি। তার কথাগুলো শুনে কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হলো। আমি নিচের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরও যখন আমি কোনো কথা বললাম না, তখন স্পৃহা বুঝতে পারলো তার এমন কথায় আমি ভীষণ রাগ করেছি। তাই হয়তো সে আমার দিকে এগিয়ে এসে আমার মাথাটা নিজ হাতে উঁচু করে বলল, ওটা তো আমি এমনিতেই বলছি, এটাতে কেউ রাগ করে এভাবে? আপনি তো জানেন আমার মজা করতে ভালো লাগে, আর সেটা যদি সিরিয়াস মুড হয় তাহলে তো কোনো কথাই নেই। তবুও আমি সরি এভাবে আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য। তবে বিশ্বাস করুন, এগুলো সব মজা করে বলেছি আমি, কারণ আমি জানি আপনি এমন মানুষ না, আপনি অনেক সহজ সরল মানুষ। আপনি কখনোই এসব নিয়ে ঝামেলা বাঁধাবেন না, আমি জানি, সেটা বিয়ের রাতেই বুঝেছি। স্পৃহার এরকম নীরব আত্মসমর্পণে আমি কিছুটা অবাক হলাম। এই মেয়েও যে এভাবে কারো সামনে অভিমান ভাঙানোর জন্য নিজেকে এভাবে নিজের কাছে আত্মসমর্পণ করে দিবে, এটা বোঝাই যায় না। আমাকে চুপ থাকতে দেখে স্পৃহা আমার গালে হাত রেখে বলল, এই যে মিস্টার গুমরমুখ, কি হয়েছে আপনার বলুন তো? আমি তো সরি বললাম, তারপরেও আমার উপর রাগ করে আছেন। আচ্ছা বলেন, আমি কি করলে আপনার রাগ কমবে? আপনি একটু হাসবেন। আমি না চাইতেও আমার মুখে হাসির চিহ্ন ফুটে উঠল। কেউ একজন এতটা দিন পর এভাবে আমার অভিমান ভাঙাবে, এটা ভাবিনি আমি। মাঝে মাঝে মনে হতো কত শত অভিমান জমা হয়ে গেছে, এই জমে থাকা অভিমানগুলো ভাঙানোর জন্য হলেও একজন তুমি প্রয়োজন। কিন্তু আজ সেই একজন তুমি ছাড়াই কেউ আমার অভিমান ভাঙালো। এটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি হওয়ার মতো। আমি যখন আমার ভাবনার সপ্তম মহাকাশে বিরাজ করছিলাম, ঠিক তখন স্পৃহার কথায় নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করি আমি। স্পৃহা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার 20 বছরের জীবনে প্রথমবার কারো অভিমান ভাঙালাম আমি। আমি এভাবে আমার বয়ফ্রেন্ডের অভিমানও কখনো ভাঙাইনি, কিন্তু আপনাকে এমন অবস্থায় দেখতে ইচ্ছে করছিল না আমার। কেন এমন হচ্ছিল সেটাও জানি না। কাল দিন পর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। ওকে এই বাসাতে আসতে বলেছিলাম, বাট ও আসবে না, তাই রেস্টুরেন্টে যেতে হবে। আমি স্পৃহার এমন কথা শুনে বললাম, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, আমাকে কেন যেতে হবে? আপনাদের মধুর মিলনের মাঝে আমি শুধু শুধু দর্শক হতে চাই না। তখন স্পৃহা ধমকের সুরে বলল, যেতে হবে আপনাকে, দরকার আছে। তার কথার প্রতি উত্তরে তাকে বলতে চাইলাম, কে আপনি? আমার কে হন? আমাকে এভাবে ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কিন্তু বলতে পারলাম না, কারণ সে তখন চলে গিয়েছে। পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে যা দেখলাম, সেটা যেন বিশ্বাসই করতে পারলাম না। এই ছেলেই কি তাহলে স্পৃহার বয়ফ্রেন্ড? আমি তো এই ছেলেটাকে চিনি, হাই স্কুল জীবনে 5-5টা বছর একসাথে পড়েছি। আজ প্রায় 7 বছর পরে তাকে দেখলাম আমি। তবে এতদিন পরে দেখলেও চিনতে কোনো কষ্ট হয়নি। সে কি আমার অতীতের বদনামগুলোর কথা জানে?
তাহলে কি আমি আবার এই দুইজন মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে নতুন করে পরিচিত হব, নাকি এতদিন পর আমাকে আমার বন্ধুটাও চিনতে পারবে না? তো গাইস, আজকের পার্ট 7 এইখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী পার্টটা চাইলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।